সুপ্রিয় শিক্ষার্থী ও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মহামারী করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে সবাই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আমিও অনলাইন কার্যক্রমের প্রয়াস চালিয়েছি। সবাইকে আমার অনলাইন কার্যক্রমের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের উপর আমার দ্বিতীয় অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা পূর্ণ মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। আজ আমরা মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তাহলে এখন আমি সরাসরি বোর্ডে অঙ্কটি সমাধান করার চেষ্টা চালাচ্ছি। তোমরা তোমাদের বইয়ে 45 পৃষ্ঠার 2 নং সৃজনশীল প্রশ্ন দেখে নাও সবাই। প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রীয় হোমসে 2017 সালে এপ্রিল মাসে নিম্নোক্ত ব্যবসায়িক লেনদেন সমূহ সংঘটিত হয়েছে। এপ্রিল 1 ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর ব্যয়। এপ্রিল 2 মরিহায় দ্রব্যাদি ক্রয়। এপ্রিল 4 নতুন মেশিন ক্রয়। এপ্রিল 5 নতুন মেশিন ক্রয় এর বহন খরচ। এপ্রিল 7 নতুন মেশিন সংস্থাপন ব্যয়। এপ্রিল 10 পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়। এপ্রিল 12 অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। এপ্রিল 15 নতুন পণ্যের গবেষণা ব্যয়। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে নির্ণয় করতে হবে ক অংশে বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়। গত ক্লাসে বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় কাকে বলে এবং এর উদাহরণ সমূহ তোমাদেরকে দেখিয়েছিলাম। আশা করি তোমাদের মনে আছে। তারপরও তোমাদের একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের উদাহরণ সমূহ বোর্ডে উপস্থাপন করছি। এই বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় অত্যধিক বিজ্ঞাপন ব্যয়। ব্যবসায় স্থানান্তর ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয়। এবং প্রাথমিক খরচাবলী। আশা করি তোমরা এই চারটি লেনদেন মনে রাখতে পারো। তোমাদের জন্য এই বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় নির্ণয় করা খুবই ইজি হবে। তাহলে দেখা যাচ্ছে এই চারটির মধ্যে এপ্রিল 1 তারিখ এবং এপ্রিল 15 তারিখে দুইটা লেনদেন বিদ্যমান। তাহলে ওই দুটিকে আমরা এখানে অন্তর্ভুক্ত করে ফেলি। 2017 এপ্রিলে এখানে একটি আছে ব্যবসা স্থানান্তর ব্যয়, অপরটি নতুন পণ্যের গবেষণা ব্যয়।
তাহলে ব্যবসার স্থান হবে 25,000 টাকা, নতুন পণ্যের গবেষণা হবে 18,000 টাকা, যোগফল দাঁড়ায় 43,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছ কিভাবে বিলম্বিত মুনাফা ব্যয় নির্ণয় করতে হয়। এখন আমরা খ অংশ অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটি নির্ণয় করব। মূলধন জাতীয় ব্যয় এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত হয় তাও পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছিল। আমি আবার তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য সংক্ষেপে একটু করে আলোচনা করতেছি বিষয়গুলো। মূলধন জাতীয় ব্যয় অন্তর্ভুক্ত হবে সকল প্রকার স্থায়ী সম্পদ ক্রয় এবং উক্ত স্থায়ী সম্পদের যাবতীয় খরচাবলী। তাহলে দেখা যাক কি অন্তর্ভুক্ত হয়। এপ্রিলের 4 তারিখে আছে নতুন মেশিন ক্রয়। $1,60,000 টাকা। এই নতুন মেশিনে অন্যান্য যে সমস্ত খরচ থাকবে সেগুলো সহ এই মূলধন জাতীয় ব্যয়ে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে এপ্রিল 5 তারিখে মেশিনের বহন খরচ $7,500 টাকা। এপ্রিলের 7 তারিখ মেশিনের সংস্থাপন ব্যয় $15,000 টাকা। এপ্রিল 12 নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় $40,000 টাকা। এই লেনদেন সমূহ অনিয়মিত, সেহেতু এগুলো মূলধন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন যোগ করে দেখি, যোগফল দাঁড়ায় 2,22,500। আশা করি সব বুঝতে পেরেছ। এখন নির্ণয় করব মুনাফা জাতীয় ব্যয়। যে ব্যয়সমূহ একটি নির্দিষ্ট সময় পর পর বাড়া সংযুক্ত হয় সেই সমস্ত ব্যয়কে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ এগুলো প্রতি সপ্তাহে হতে পারে, প্রতি মাসে হতে পারে, প্রতি 2 মাস অন্তর অন্তর পর পরও সংযুক্ত হতে পারে। যেমন এপ্রিলের 2 মনিহারি দ্রব্য। মনিহারি দ্রব্য বলতে কোনগুলোকে বোঝায় আশা করি আমরা সবাই জানি। কাগজ, কলম, কার্বন, খাতা, এগুলো মনিহারি দ্রব্য। এগুলো মেয়াদ খুবই স্বল্পকালীন, তাই এগুলো মুনাফা জাতীয় ব্যয়ে অন্তর্ভুক্ত হবে। মনিহারি দ্রব্য বিক্রয় 3,000 টাকা।
এরপর অন্তর্ভুক্ত হবে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, যেটি আছে এপ্রিলে 10 তারিখে। পুরাতন কম্পিউটার 3000 টাকা। আমাদের কম্পিউটার একটি সম্পদ, ব্যবহৃত সম্পত্তি কোন ধরনের মেরামত ব্যয় বা অন্য কোনো ধরনের খরচ সংগঠিত হলে সেটিকে মূলহাজিতে ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। উদ্দীপকে আর কোনো মূলহস্ত ব্যয় না থাকার কারণে মূলহাজি দ্রব্য এবং পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়ের যোগফলই হবে মূলহাজিতের ব্যয়। আশা করি মূলজাতির ব্যয় এবং মূলহাজির ব্যয় কিভাবে নির্ণয় করতে হবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা গ অংশটি সমাধান করব। গ অংশের মধ্যে উল্লেখ করা হচ্ছে 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূল্যজাতীয় প্রাপ্তি ও মূল্যজাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। তাহলে 4 তারিখে আমরা যে মেশিনটি ক্রয় করেছিলাম ওই মেশিনটি বিক্রি করা হচ্ছে, তাহলে ওই মেশিনটি বিক্রি করে আমরা যা পেলাম তাই হচ্ছে মূল্যজাতীয় প্রাপ্তি। তাহলে এখন আমরা সমাধান করার চেষ্টা করব 2 নং সৃজনশীলের গ অংশ। চার তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূল্যজাতীয় প্রাপ্তি ও মূল্যজাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করা হলো।
তো এখন আমরা মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করব। এই মূলধন জাতীয় প্রাপ্তিতে সাধারণত মূলধন জাতীয় প্রাপ্তিতে অন্তর্ভুক্ত করা হয় মূলধন আনয়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ এবং স্থায়ী সম্পদ বিক্রিমুক্ত অর্থ। তো এখানে অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র স্থায়ী সম্পদ বিক্রিমুক্ত অর্থ। কারণ প্রশ্নে নির্দিষ্ট উল্লেখ করা আছে যে মেশিন বিক্রি করে যে টাকা পাওয়া যাবে আর মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। তাই আমরা শুধুমাত্র মেশিন বিক্রির যে টাকাটা পেলাম ওই টাকাকে মূলধন জাতীয় প্রাপ্তিতে অন্তর্ভুক্ত করব। তাহলে এটা হচ্ছে এখানে কৃত মেশিনের বিক্রয় মূল্য। কৃত মেশিনের বিক্রয় মূল্য 1,95,000। তাহলে 1,95,000 টাকায় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। সুতরাং মূলধন জাতীয় প্রাপ্তি। এখন আমাদের নির্ণয় করতে হবে মূলধন জাতীয় আয়। এই মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মেশিনের যাবতীয় ব্যয়সমূহ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব হয়তো মূলধন জাতীয় আয় না হলে মূলধন জাতীয় ক্ষতি। বা মেশিনের ক্রয় মূল্য। নতুন মেশিন ক্রয় $1,60,000। মেশিনের বহন খরচ $7,500। মেশিনের সংস্থাপন ব্যয় $15,000। তাহলে যোগ করলে হয় 1,82,500। এখানে দেখা যাচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির চেয়ে মেশিনের ক্রয় মূল্য 1,82,500 টাকা, যা মেশিনের বিক্রয় মূল্যের চেয়ে ছোট। সুতরাং বিয়োগ করতে হবে মূলধন জাতীয় আয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মূলধন জাতীয় আয় দাঁড়ালো কত? 12,500। মূলধন জাতীয় প্রাপ্তি যেহেতু মেশিনের ক্রয়ের চেয়ে বেশি, সুতরাং বিয়োগ করছি মূলধন জাতীয় আয়। যদি এমন হতো মূলধন জাতীয় প্রাপ্তির চেয়ে মেশিনের ক্রয় বেশি, তাহলে বিয়োগ করছি নাম হতো মূলধন জাতীয় ক্ষতি। আশা করি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য 3 নাম্বার এবং
4 নম্বর সৃজনশীলটি বাড়িতে অনুশীলন করার জন্য দেওয়া হলো। আশা করি তোমরা এই 3 নম্বর এবং 4 নম্বর সৃজনশীল নিজেরা অনুশীলন করার চেষ্টা করবে। আমি আজকে এই ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে এর দিয়ে আমাদের কি কি বিষয় প্রয়োজন হবে। মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় ব্যয়। একটু করে আমি আবার একটু ফ্ল্যাশব্যাক করতেছি বিষয়টা। এইটা থেকে যদি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এইটা থেকে আমরা কি কি নির্ণয় করতে পারবো। এক, মূলধন জাতীয় লেনদেন, দুই, মুনাফা জাতীয় লেনদেন, তিন, মূলধন জাতীয় প্রাপ্তি এবং প্রদান। মুনাফা জাতীয় প্রাপ্তি আয় এবং প্রদান ব্যয়। 5, মূলধন জাতীয় আয়, বিলম্বিত বিজ্ঞাপন। তো মূলধন জাতীয় লেনদেন কাকে বলে আসলে সবার মনে আছে? যে সমস্ত লেনদেন একটি নির্দিষ্ট পর বারবার সম্মত হয় না, অর্থাৎ পুনরাবৃত্তি হয় না, সে সমস্ত লেনদেনকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। উক্ত লেনদেনের ফলে যদি নগদ অর্থের আগমন ঘটে তাকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। উক্ত লেনদেনের ফলে যদি নগদ অর্থ চলে যায় তাকে বলা হয় মূলধন জাতীয় প্রদান। মুনাফা জাতীয় লেনদেন আসলে তোমাদের মনে আছে যে সমস্ত লেনদেন একটি নির্দিষ্ট সময় পর পর বারবার সম্মত হয়, অর্থাৎ এটি দৈনিক হতে পারে, এটি সাপ্তাহিক হতে পারে, এটি প্রতি মাসে হতে পারে, প্রতি 2 মাস অন্তর অন্তর হতে পারে, এমনকি প্রতি বছর বছরও হতে পারে। ওই সমস্ত লেনদেনকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। উক্ত লেনদেনের ফলে যদি নগদ অর্থের আগমন ঘটে তাকে বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, এবং টাকা যদি নগদ অর্থ যদি বহির্গমন ঘটে তাকে বলা হয় মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয় আমরা 2 নম্বর সৃজনশীলে গ অংশে নির্ণয় করলাম। কিভাবে নির্ণয় করা হলো আসলে তোমরা যদি আরেকবার অঙ্কটা দেখে নাও ভালো করে বুঝতে পারবে। এরপর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কিভাবে নির্ণয় করা হয় এইটিও আমরা 2 নম্বর সৃজনশীলের প্রথম দিকে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের এই সমস্ত বিষয়গুলো নির্ণয় করা খুবই সহজ হবে, এবং তোমরা যদি এই 6টা বিষয় মনে রাখতে পারো এইটা থেকে 10টা নাম্বার তোলা খুবই সহজ একটা বিষয়। ইজিলি তোমরা 10টা নাম্বার তুলতে পারবে এই ওইটা থেকে। তো আমি আজকে সবার সুস্থতা এবং সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকে এই দ্বিতীয় অনলাইন ক্লাসটি সমাপ্ত ঘোষণা করতেছি। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।